নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। আর বিশেষ করে আজকের দিনটা তো একটা বিশেষ দিন। আমাদের প্রত্যেকের জীবনেই আজকের দিনটা একটা বিশেষ দিন। তার কারণ আজকে শিক্ষক দিবস। ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার জন্ম হয়েছিল এই 5ই সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে। তার জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এখন শিক্ষক দিবসটা দেখুন, আমাদের সবাইকার কাছেই একটা খুব পবিত্র দিন, খুব সুন্দর দিন, খুব আনন্দের দিন। মানে একেবারে জন্ম থেকে আস্তে 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 কত মানুষ কত রকম করে, শুধু মানুষ না, চারপাশে যা কিছু আমার অভিজ্ঞতার জগতের মধ্যে আছে, সবাই আমাকে কত রকম করে শিক্ষা দিয়ে 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 আজকের এই আমি করে তুলেছে। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কথাটা সত্যি। আর আজকের দিনে স্কুলের মাস্টারমশাইদের কথা মনে পড়ে, কলেজের বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাইদের কথা মনে পড়ে, যারা শিক্ষাগুরু, নানান ক্ষেত্রের যারা শিক্ষাগুরু। আমি অভিনয় করি, অভিনয়ের নাট্যের শিক্ষাগুরুদের কথা মনে পড়ে। এই বিগ এফএম-এ যখন প্রথম এলাম খুব মনে পড়ছে, তখন কতজন এই সব যারা খুব বিখ্যাত বিখ্যাত আমাদের উপস্থাপক আছেন, সুমন্ত্র আছেন, পামেলা আছেন, কৌশিক আছেন, এই আরো 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 অনেকে আছেন, তারা সব কিভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন, কিভাবে আমাকে টুকটাক 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 করে নানান রকমের সব পরামর্শ দিয়ে সাহায্য করে আমার আজকের এই যে আমার যে চেহারা সেইটা গড়ে তুলতে সাহায্য করে। এরা সবাই আমার শিক্ষক, সবাই শিক্ষক। মানে যারা উপস্থাপনা করেন, যারা করেন না, তারা সবাই শিক্ষক। তো আজকের এই শিক্ষক দিবসে তাদের সবাইকে আমার অভিবাদন, তাদের সবাইকে আমার নমস্কার। তাছাড়া আজকে মাদার টেরিজার প্রয়াণ দিবস। 1997 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। আজকে সংস্কৃত দিবস। 5ই সেপ্টেম্বর দিনটা আমরা সংস্কৃত দিবস হিসেবে গণ্য করি। এই সংস্কৃত ভাষার চর্চা আমরা খুব বেশি করি না, কিন্তু সত্যি সত্যি এর যা সম্পদ নানান দিক থেকে, মানে শুধু সাহিত্যের দিক থেকে না, দর্শনের দিক থেকেও বটে, তার কোনো ইয়ত্তা হয় না। সেটা আমরা খানিকটা পাশ্চাত্যের দিকে বেশি ঢলে পড়েছি বলে আমরা সাধারণ মানুষ যারা, তারা এর খুব একটা চর্চা করি না। তো যাই হোক, বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 19শে ভাদ্র 1431, ইংরেজির 5ই সেপ্টেম্বর 2024, বৃহস্পতিবার। আজকে দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:23, সূর্যাস্তের সময় বিকেল 5:50। উত্তর ফল্গুনী নক্ষত্র। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। সকালবেলা 5:40 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা হনুমানের সমুদ্র লঙ্ঘনের গল্প বলছি। হনুমান সমুদ্র লঙ্ঘন করেছিলেন, কিন্তু পথে কি কি হয়েছিল। যেমন হনুমানের কষ্ট হতে পারে ভেবে সমুদ্র মৈনাক পর্বতকে বললেন যে তুমি জলের তলা থেকে মাথা তুলে ওপরে ওঠো। তার সূত্র ধরে আমরা মৈনাক পর্বতের গল্প বলছিলাম, যে আদিমকালে পাহাড়দের পাখা থাকতো, সেই পাখা নিয়ে তারা যে কোনো জায়গায় বসে পড়তো, তার ফলে খুব ক্ষতি হতো। তখন দেবরাজ ইন্দ্রের কাছে সবাই মিলে যায়। এরপরে কি হলো না হলো, মৈনাক পর্বতের গল্প শোনাবো আপনাদের। হনুমানের কথা তো বলবোই। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম বৌদ্ধ ভারত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু হবে পুরাণ চিরন্তন।
গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। মৈনাক পর্বতের কথা বলছিলাম। মানে পাহাড়দের ডানা আছে, সেই ডানা নিয়ে তারা উড়ে বেড়ায় এবং যেখানে সেখানে ঝুপ করে নেমে পড়ে। তার ফলে কোনো ঋষির আশ্রমের উপর পড়ে গেল, কোনো মানুষের ওপর, বা অনেক মানুষ বসে আছে তাদের উপর পড়ে গেল, জীবজন্তুর উপর পড়ে গেল। তো এই তো ভয়ঙ্কর কাণ্ড। তো সবাই মিলে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বলল যে কিছু একটা ব্যবস্থা করুন দেবরাজ, এই তো দেখছি শান্তিতে বাস করাই দুষ্কর হয়ে পড়েছে। কোথা থেকে একটা পাহাড় এসে ঘাড়ের ওপর পড়ে, এই তো কোনো ঠিক ঠিকানা নেই। তা দেবরাজ বললেন যে হ্যাঁ, এ তো দেখছি সত্যিকারের সমস্যা। কাজে ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই যাও, আমি একটু ভেবে দেখি কি করা যায়। তো ভেবে যেটা ঠিক করা হলো সেইটাই একমাত্র পথ। পাহাড়গুলো ডানা সব ছেঁটে দাও, ডানাগুলো কেটে ফেলো। তো কেমন করে কাটা হবে? ইন্দ্র বজ্র দিয়ে আঘাত করতে লাগলেন এবং একে 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 সব পাহাড়ের ডানা কেটে যেতে লাগলো। এইসব দেখে মৈনাক পর্বত তিনি তো খুব বিচলিত হয়ে পড়লেন। আমার এমন সুন্দর দুটো ডানা এটা কেটে দেবে, এই কি তো মহা মুশকিলে পড়ে গেল। তো তিনি তখন বায়ুর কাছে গিয়ে বললেন যে পবনদেব আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমার এমন সুন্দর দুটো ডানা আমি হারাতে চাই না। আমি ডানা ছাড়া আমি বাঁচবো কেমন করে? আমার মরে যাওয়া ভালো, ডানা দুটো যেন নষ্ট না হয়, আপনি দেখুন। তা পবন বললেন যে দেখো বাবু, তোমাদের জন্য তো বহু লোকের অনেক রকম অসুবিধে হচ্ছে। তোমার জ্ঞাতি ভাই অন্যরা তো মেনে নিচ্ছে যে ডানা বিসর্জন দিচ্ছে, ঠিক আছে, তুমি একা যদি এইরকম বিচলিত হয়ে পড়ো তাহলে কি রকম হবে? তো মৈনাক বলছে আমি আমি আমার ডানা জোড়াকে আমি বড্ড ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার ডানা কাটবেন না, আমি কথা দিলাম আমি সাগরে ডুবে থাকবো, কখনো কারুর ক্ষতি করবো না। আপনি দয়া করে কিছু একটা করুন, আমি সাগরের জলে ডুবে থাকছি, তাহলে তো আর কারুর ঘাড়ের উপর চড়ে বসে তাকে মেরে ফেলবার কোনো ব্যাপার থাকবে না। তো পবনদেব বললেন আচ্ছা বেশ ঠিক আছে, তাই যদি করো, তুমি যদি সাগরের নিচেই আস্তানা গাড়ো, তাহলে তো পৃথিবীর কারুর কোনো ভয় নেই, সে তুমি থাকো, ডানা নিয়েই থাকো বলে পবনদেব মৈনাককে হেস করে উড়িয়ে নিয়ে এই দক্ষিণ সাগরে ফেলে দিলেন। তো তখন থেকেই মৈনাক পর্বত এই সাগরেই ডুবে রয়েছেন। কারণ সাগরের কথা মতো মাথা তুলে মৈনাক হনুমানকে চিনতে পারলেন। শুনছেন পুরাণ চিরন্তন, হনুমানের সমুদ্র লঙ্ঘনের গল্প, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। হনুমান সাগর লঙ্ঘন করে যাচ্ছেন। সাগর বলেছেন যে এই মৈনাক পর্বত তুমি একটু মাথা তোলো, হনুমান তোমার ওপরে একটু বসে বিশ্রাম নেবে। তো মৈনাক তো সাগরের কথা মতো মাথা তুলেছেন। তুলে দেখেন আরে এ তো হনুমান, এ তো পবনদেব, যিনি আমার এত উপকার করেছিলেন, বলেছিলেন যে ঠিক আছে তোমাকে উড়িয়ে নিয়ে আমি দক্ষিণ সমুদ্রে ফেলে দিচ্ছি, তুমি জলের নিচে থাকো, তোমার ডানা কাটা যাবে না। সেই সেই তার ছেলে হনুমান, এর বাবার জন্যই তো আমি আমার সুন্দর ডানা দুটো বাঁচিয়ে রাখতে পেরেছি। না 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 না, এর জন্য তো আমার কিছু করা দরকার। তো মৈনাক পর্বত আস্তে 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 সাগরের উপরে মাথা উঁচু করে দাঁড়ালেন। এদিকে হনুমান ভাবছেন কি রে, হঠাৎ সমুদ্রের মধ্যে এরকম করে খাড়া হয়ে উঠে পড়লো, এ নিশ্চয়ই আমার সঙ্গে শত্রুতা করবার জন্য এসেছে, আমার সঙ্গে যুদ্ধ করবে। আমি যে যাচ্ছি এটা সহ্য হচ্ছে না, আমাকে বাধা দেওয়ার জন্য এসেছে। তো হনুমান পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর যত পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন মৈনাকও সরে 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 যাচ্ছেন, তার রাস্তা আটকে ফেলছেন। হনুমানের রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। কে তুমি, পথ থেকে সরে দাঁড়াও, নইলে পদাঘাতে তোমাকে চুরমার করে দেবো। তখন মৈনাক বলছেন যে না না, তুমি যা ভাবছো তা নয়, আমি তোমার বাবা পবনদেবের বিশেষ বন্ধু, আমি তোমার উপকার করতে চাই। তুমি অনেকক্ষণ ধরে আকাশে উঠছো তো নিশ্চয়ই ক্লান্ত, এসো আমার উপরে বসে খানিকটা বিশ্রাম নিয়ে তারপর আবার যাবে, একটু গল্প করি তোমার সঙ্গে।
শুনলেন পুরাণ চিরন্তন, মৈনাক পর্বত আর হনুমানের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। স্বামী বিবেকানন্দের রচনা বৌদ্ধ ভারত, তার থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তুমি যুদ্ধ ব্যবসায়ী, যোদ্ধা, অথবা তুমি পুরোহিত, উত্তম। তোমার বৃত্তির ভিত্তিতে একটি জাতি গড়ে তোলো। পৌরোহিত্য বংশানুক্রমিক, অন্যান্য বৃত্তিও তাই। আবার নিরঙ্কুশ উচ্চ ক্ষমতা বা উচ্চাধিকারের কথা যদি চিন্তা করা যায়, তবে দেখা যাবে যে তারও একটি বিশেষ দিক আছে। সেদিকটি হচ্ছে এই যে কোনো প্রতিযোগিতা সে বরদাস্ত করে না। তবে এরই ফলে এই জাতি বিভাগের পরিণতিতেই ভারতবর্ষ মহাকালের প্রভাব অতিক্রম করে বেঁচে রইল, আর অন্যান্য বহু জাতি বিলুপ্ত হয়ে গেল। কিন্তু অন্যভাবে এর একটি মন্দ দিকও আছে। এতে ব্যক্তিত্বের উন্মেষ ব্যাহত। সূত্রধরের পুত্রকে কাঠের কাজই করতে হবে, তা সে পছন্দ করুক আর নাই করুক। বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বেই এ ব্যবস্থা ভারতীয় শাস্ত্রে লিপিবদ্ধ ছিল, এবং সেই প্রাক বৌদ্ধ যুগের কথাই আমি এখন বলছি। আধুনিক যুগের সমাজতন্ত্রবাদ এরই অনুকৃতি। এরও ফল হয়তো পরিণামে ভালোই হবে, কিন্তু ক্ষত চিহ্ন একটা থেকে যাবে বই কি। আমার মতে স্বাধীনতাই মূল কথা। মুক্ত হও, দেহে মনে ও আত্মায় পূর্ণ মুক্তি, পূর্ণ বন্ধনহীনতা, এই আমার আজীবন কামনা। ব্যক্তিগতভাবে আমি স্বাধীনতার সঙ্গে কোনো মন্দ কাজ করতেও রাজি আছি, কিন্তু পরাধীনভাবে কোনো সৎ কাজ করতে রাজি নই। যাই হোক, বর্তমানে যেসব বস্তুর জন্য পাশ্চাত্য দেশের লোকেরা চিৎকার করছে, ভারতের অসংখ্য নরনারী বহু যুগ পূর্বেই তার অনুশীলন করেছে। ভূমি জাতীয় সম্পদে রূপান্তরিত হয়েছে। দৃঢ়বদ্ধ জাতি বিভাগও ভারতবর্ষে ধিকৃত ছিল। ভারতের মানুষ মনে প্রাণে সমাজতন্ত্রবাদী। কিন্তু এরও ঊর্ধ্বে আরেকটি সম্পদ ছিল ভারতবর্ষে, সে সম্পদ ব্যক্তিত্বের। পুঙ্খানুপুঙ্খ বিধিনিষেধ আরোপের পরেও তারা প্রচন্ডভাবে ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাসী ছিল। সবকিছুর জন্যই অবশ্য তারা নীতি নিয়ম প্রণয়ন করেছে। পান, আহার, নিদ্রা, মৃত্যু সবই সেখানে নিয়মে বিধৃত। অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করবার মুহূর্ত থেকে রাত্রিতে নিদ্রিত হবার কাল পর্যন্ত প্রতিটি ক্ষণ, প্রতিটি কর্ম শাস্ত্রীয় বিধানে নিয়মিত। নিয়ম নিয়ম নিয়ম, একথা কি চিন্তা করা যায় যে একটা জাতি এমনি নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁচে থাকতে পারে? আইন তো প্রাণহীন। যে দেশে আইন যত বেশি, সে দেশের অবস্থা তত মন্দ। সেজন্য ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ কামনায় আমরা পাহাড়ে যাই, পর্বতে আত্মগোপন করি, যেখানে কোনো আইন নেই, কোনো সরকার নেই। যেখানে যত আইন, সেখানে তত পুলিশ, তত দুর্জনের প্রাধান্য। আর দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষে এই বিধি নিয়মের কড়াকড়ি প্রচন্ড। যে মুহূর্তে একটি শিশুর জন্ম হলো, সেই মুহূর্তে সে প্রথমে বর্ণের দাস হলো, তারপর হলো জাতির। দাসত্ব শৃঙ্খলে সে যেন আষ্ঠে পৃষ্ঠে আবদ্ধ হয়ে গেল। তার প্রত্যেকটি কাজ, তার আহার বিহার, ওঠা বসা, সবই নিয়ন্ত্রিত হবে আইনে, নিয়মে। আহার কালে গ্রাসে গ্রাসে তাকে প্রার্থনা করতে হবে, জলপান করতেও তাই। দিনের পর দিন, জীবনের আদি থেকে অন্ত পর্যন্ত সর্বক্ষণ ও সর্বমুহূর্তে এমনি নিয়মাধীন হয়েই তাকে থাকতে হবে। ভাবতেও আশ্চর্য বোধ হয়। অব্যাহত এই প্রণালী অনন্তকাল ধরে চলে আসছে। শুনলেন বৌদ্ধ ভারত থেকে পাঠ, স্বামী বিবেকানন্দের রচনা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথামৃত। এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার কথামৃত থেকে পাঠ। এর আগের দিন বলছিলাম যে ঠাকুর তো বসে আছেন, শুনছেন যে ওইখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। তো কে করছে গো, কে করছে? তো খবর পাওয়া গেল যে রান্না বাড়ার কাজকর্ম যারা করে ঠাকুর ঘরে, রান্না করে, পরিবেশন করে, জোগাড়ে, এরা সব মিলে হরিনাম সংকীর্তন করছে।
তো ঠাকুরের তো খুব ভালো লেগেছে। ঠাকুর বললেন যে যাই যাই একবার যাই, ওখানে যাই। গিয়ে খানিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আর ঠাকুরকে দেখে এদের তো উৎসাহ খুব বেড়ে গেছে। হ্যাঁ, খুব হরিনাম করছে। তো ঠাকুর পরে বললেন যে দেখো, এরা যে সবাই খুব একটা শুদ্ধ জীবনের মধ্যে আছে তা নয়, কিন্তু এরা কেউ কেউ হয়তো বেশ্যা বাড়ি যায়, কেউ কেউ আরো নানান রকম সব কপটা আচরণ করে, কিন্তু এদের মনের একটা অংশে এদের হরিনাম সংকীর্তন আছে, এই পুণ্য কামনা আছে, এবং পুণ্যের সঙ্গে সংযুক্ত হবার যে বাসনা, সেই বাসনাটা আছে। তো এরা যারা হরিনাম সংকীর্তন করছিল, তাদের সংকীর্তন শেষ হয়েছে, তারা সব ঠাকুরের কাছে এসেছে, এসে পেন্নাম টেন্নাম করছে, ইত্যাদি ইত্যাদি করছে। তো ঠাকুর বলছেন যে শোনো, টাকার জন্য যেমন ঘাম বার করো, তেমনি হরিনাম করে নেচে গিয়ে ঘাম বার করতে হবে। এই যে নেচে গিয়ে ঘাম বার করতে হবে, এই কথাটার মানে কি? যখন রান্না বাড়া করছে, উনুনের তাতে ঘাম বেরোচ্ছে, পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টটার মধ্যেও একটা একটা কোনো পরিপূর্ণতার জায়গা রয়েছে, যে আমি কিছু একটা পাচ্ছি, এর বদলে কিছু একটা পাচ্ছি, আমি টাকা পয়সা পাচ্ছি, আমি সুস্বাদু রান্না করলাম, লোকে বলল যে বাহ, ভারী চমৎকার হয়েছে, তো তার একটা আনন্দ আছে, সেই আনন্দটা আমি পাচ্ছি, এরকম সব আছে। তো তো ঠাকুর বলছেন যে হরিনাম করে নেচে গিয়ে ঘাম বার করতে হয়। সমস্তটা দিয়ে যদি আমি হরিনাম করি, আমার সমস্ত শারীরিক পরিশ্রম দিয়ে আমি যদি হরিনাম করি, আমি ঘাম বার করে ফেলি হরিনাম করতে করতে, তাহলে তার একটা মানে আছে। তো ঠাকুর বলছেন যে আমি মনে করলুম তোমাদের সঙ্গে গিয়ে নাচবো, তারপর দেখছি ফোড়ন টোড়ন সব পড়েছে, মেথি পর্যন্ত পড়েছে, আমি আর গিয়ে কি দিয়ে সম্বরা করব। ঠাকুর ওদের সঙ্গে নাচেননি, কিন্তু খানিকটা সান্ত্বনা দেবার মতন করেই বলছেন যে তোমরা তো সবই করে ফেলেছো, আমি আর মাঝখানে ঢুকে কি করব, সেই জন্য আমি একটু দেখে তারপর চলে এলাম। বলে বলছেন তোমরা মাঝে মাঝে হরিনাম করতে এমন এসো, হরিনাম করো, হরিনাম করো। হ্যাঁ, এই তারপরে আরেক দিনের কথা বলি আপনাদের। ওই ঠাকুরের কাছে সব এসেছেন, ঠাকুর ভক্ত সঙ্গে কীর্তনানন্দে নৃত্য করেছিলেন, তারপরে সব বসে আছেন। তো একজন এসেছেন, মণিলাল, পুরনো ব্রাহ্ম ভক্ত, তিনি এসেছেন, প্রণাম করতে যাচ্ছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছেন। তো ঠাকুর বলছেন যে নমস্কার মানুষেই ভালো, পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার, আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না। সত্যি সত্যি পায়ে হাত দিয়ে প্রণাম করলে কিরকম একটা একটা কুণ্ঠা জাগে না মনের মধ্যে। আমি তো একদম পারি না। আমাকে যারা পেন্নাম টেন্নাম করতে যায়, এখন বয়স হয়ে গেছে তো, এখন অনেকে জুটেছে যারা পেন্নাম করতে যায় আমাকে, আমি থাক 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 করে নানান রকম করতে থাকি। এই কুণ্ঠাটা লাগে না, মনে মনে প্রণাম করো। মনে মনে প্রণাম করবার আর একটা তাৎপর্য আছে, সেই তাৎপর্যের কথা বলবার জন্যে আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর। হোক জীবনের সুর বদল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পাঠ করতে গিয়ে এই যে কথাটা উঠে পড়লো, এর একটা অন্য মানেও আছে। খুব হিসেব করে দেখুন, আমাদের এমন অনেক লোককে নমস্কার করতে হয়, এমন অনেক লোককে খাতির যত্ন করতে হয়, এমন অনেক লোককে কি বলবো, নমস্কার নমস্কার না, হয়তো পায়ে হাত দিয়ে প্রণামও করতে হয়, যে লোকটাকে আমি পছন্দ করি না, তাই না? যে লোককে আমি মনে মনে মেনে নিতে পারি না, কিন্তু করতে হয়, সামাজিক প্রথা, সামাজিক বিধি, এরকম সব। আমার মনে আছে যে আমাদের যিনি কুলপুরোহিত, আগে যার যিনি ছিলেন, তিনি পণ্ডিত মানুষ ছিলেন, করতে 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 এখন যে ছেলেটি আছে, সে তার কিছু অধিকার নেই আর কি, গুরু হবার বা পুরোহিত হবার কোনো অধিকার নেই, কিন্তু এবং বয়সও কম। তো তাকেও দেখেছি মা মাসিরা সব পেন্নাম করছেন, আমাকে পেন্নাম করতে বলেছেন কি একটা উপলক্ষে, এখন আর মনে নেই, আমি খুব ঢ্যাঁটা হয়ে দাঁড়িয়ে আছি। আমি ওকে কেন বললেন পেন্নাম করবো, ও কি জানে, ওর নানা রকমের এটা ওটা নেশা ভাঙ করে, এই করে, কিন্তু না, ওকে তো প্রণাম করছিস না, তুই করছিস ওর ওই পৈতেটাকে, এরকম সব কথা। কিন্তু আমি বলছি যে যিনি প্রণম্য নন,
তাকে তো প্রণাম না করাই ভালো, আর যিনি প্রণম্য তাকে প্রণাম করা উচিত। আমার মাথা যার পায়ের দিকে আপনা থেকেই নেমে আসবে তিনিই প্রণম্য। তা সেটা আমাকে সত্যি সত্যি বাইরে দেখিয়ে করতে হবে কেন? আমি তো মনে মনেও করতে পারি। মনে মনেই আমি ঈশ্বরকে প্রণাম করলাম, মনে মনেই আমি গুরুকে প্রণাম করলাম, মনে মনেই আমি যিনি সম্মাননীয় তাকে প্রণাম করলাম। এইরকম করলেই তো ভালো। ঠাকুর আর কি বলছেন? বলছেন যে আমার ধর্মই ঠিক আর সকলে মিথ্যা, এই ভাবটা ভালো না। এ ভাব যে ভালো না সে আমরা হাড়ে হাড়ে জানি। আর ঠাকুর যে সারা জীবন ধরে এই যে অমুক ধর্ম খারাপ তমুক ধর্ম ভালো, এই যে আমাদের যা সম্প্রদায়গত বিদ্বেষ, তার বিরুদ্ধে কথা বলে গেছেন। যত মত তত পথ থেকে আরম্ভ করে আরো অজস্র কথা বলে গেছেন এই নিয়ে। যত মত তত পথটা খুব বিখ্যাত বলে আমরা সবাই জানি। তো এই যে এইটার বিরুদ্ধে ঠাকুর সমস্ত জীবন ধরে কথা বলে গেছেন। আসলে মানুষ একটা গোষ্ঠীর বাইরে আর কিছু দেখতে পায় না। তার তার যে চোখের দৃষ্টিটা, তার প্রসারটা ওইটুকুর মধ্যে আবদ্ধ থাকে। তার বাইরেটা সম্পর্কে মানে আপনি যেটুকু জানেন, তার বাইরেটা সম্পর্কে আপনার অপরিসীম সন্দেহ। মানে আমাদের সাধারণভাবে আমাদের যেটাকে বলে কমফোর্ট জোন, তার বাইরের যে জগৎটা সেইটার সম্পর্কে আমাদের মনের মধ্যে ও বাবা ওটা কিরকম, ভয় আছে, সংশয় আছে, সন্দেহ আছে, অবিশ্বাস আছে, এই সমস্ত কিছু থাকে। তো ঠাকুর সেই কারণে বলছেন যে ওইটা করো না। আমার ধর্ম ঠিক, অন্যের ধর্মটা মিথ্যে, কেননা সেই ধর্মটা আমি জানি না, এইটা কখনো ভেবো না। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর ফিরে আসছি আরো পাঠ করবার জন্য। গানের পর আবার আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে। ঠাকুর কি বলছেন? বলছেন আমি দেখি তিনি সব হয়ে রয়েছেন। মানুষ, প্রতিমা, শালগ্রাম সকলের ভেতরেই এক দেখি, এক ছাড়া দুই আমি দেখি না। তিনি সব হয়ে রয়েছেন। এই সমস্ত চরাচরটা আসলে তিনি। আমরা যে নানান রকম ভেদ করি, নানান কিছু বলি, ওটা অমুক, ওটা তমুক, ওটা তমুক, ওটা তমুক, এই সমস্তগুলো আসলে আমাদের ভুল দেখা। সবটা এক, সবটা এক, এই রকমের একটা বোধে পৌঁছানো। তা অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল, আমরা জিতেছি আর সব হেরেছি। কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল, পেছনে যে পড়েছিল সে তখন এগিয়ে গেল। গোলকধাম খেলায় অনেক এগিয়ে এসে পোয়া ঘুঁটি আর পড়লো না। হার জিত বলে কিছু নেই, ধর্মে হার জিত বলে কিছু নেই, জীবনযাপনে হার জিত বলে কিছু নেই। অমুক ভালো তমুক খারাপ, এই ভালো খারাপ বলে কিছু নেই। হার জিত সব তার হাতে, তার কার্য কিছু বোঝা যায় না। দেখো না, ডাব অত উঁচুতে থাকে, রোদ পায় তবু ঠান্ডা। এদিকে পানি ফল জলে থাকে, গরম। সত্যি কি সব উপমা, না? অসাধারণ সব উপমা। তাই তো, ডাব কত উপরে থাকে, সূর্যের কত কাছে থাকে, কিন্তু সে ঠান্ডা। আর পানি ফল জলের তলায় থাকে, সে গরম। অর্থাৎ আসলটা হচ্ছে, মানে আমি যদি মানুষের দিক থেকে দেখি, আসলটা হচ্ছে মন। মন মনটা কিরকম সেই অনুযায়ী তো দেখতে হবে। মানুষের শরীর দেখো, মাথা যেটা মূল গোড়া সেইটা উপরে চলে গেল। তা মনিলাল জিজ্ঞেস করছে আমাদের এখন কর্তব্য। কর্তব্য কি? কর্তব্য হচ্ছে কোন রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা, যে কোনো ভাবে ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত রাখো। সেটা কর্মের দিক থেকে রাখতে পারো, কর্মযোগ। আর আরেকটা হচ্ছে মনোযোগ, মনের দিক থেকে তার কাছাকাছি থাকো, তাকে ভাবো সব সময়, তাকে চিন্তা করো, মনে মনে তার হাত ধরে থাকো। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। এবার গানের পর আপনাদের চিঠিপত্র।
গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144 থেকে। পড়ে শোনাই সেই চিঠি। অফিস থেকে ফিরে বিকেলের দিকটা চার বন্ধুতে গুরুপদর চা দোকানে অর্ডার দিয়ে মিত্তিরদের রকে বসেছি। সুখেন বললে, এবারের শরণাগত চিঠির বিষয় সৌমিত্রবাবু দিয়েছেন পথে যেতে যেতে। সমাজের নানান খারাপ কলুষ কলবশের মধ্যেও যে ভালোর প্রদীপ জ্বলছে সেইটা নিয়েই লিখতে হবে, কিন্তু ভালোর আলোটাই তো খুঁজে পাচ্ছি না। বলুন সত্যি, সমাজে বিষয় সম্পত্তির বিষের জ্বালায় ভালো কোথায় লুকিয়ে পড়েছে? সুরেশদের অত বড় যৌথ পরিবার সম্পত্তির কারণে ভেঙে গেল। কেষ্টপদ হঠাৎ সম্পত্তি পেয়ে এমন লোভী হয়েছে, সবাইকে হেয় করছে। শুধুই খারাপ, ভালো কই? দেখা গেল ধুতি পাঞ্জাবি পরা ছড়ি হাতে রতন জ্যাঠা আসছেন, প্রাজ্ঞ লোক। আলোচনার বিষয় শুনে বললেন, দেখো, শুধু বিষ নয়, ভালো দিকও আছে। এই জগদীশপুরেই এককালে যতীন আর মতিন নামে দুজন থাকতো। দুজনেরই বিষয় আশয় অনেক। যতীন দুস্থ লোককে দুহাতে সাহায্য করত, অন্ন ছত্র দান ছত্র করে কত লোকের উপকার করত, সবাই ধন্যি ধন্যি করে। মতিনের বিপরীত, পরনে সাধারণ পোশাক, মিতব্যয়ী, আত্মপীড়িতকে তাৎক্ষণিক সেবা কিছুই করত না। রোজগার প্রচুর, সব জমায়। যতীন বলে, ওহে মতিন, অত সম্পত্তি করেছ, দান টান করো, নাম হবে। লোকে তোমায় কঞ্জুস বলে আর আমায় কত সুখ্যাত করে। মতিন মুচকি হাসে, যতীন, কি হবে ওই দানে? লোকে আজ নেবে, কাল ভুলবে, না পেলে আর নাম করবে না। ভূত ভোজন করিয়ে কি লাভ? যতীন অবাক, বলো কি মতিন, এত মানুষকে সাহায্য করি, সব ভুলে যাবে? যা। বহুকাল কাটে। যতীনের অবস্থা নানা কারণে পড়ে যায়, দান ছত্র বন্ধ, লোকে আর নাম করে না। মতিন কিন্তু সেই কৃপণই থাকে। দুজনের কালই শেষ হয়। মতিনের মৃত্যুর পর তার উকিল উইল বার করে। মতিন তার সমস্ত সম্পত্তি গ্রামের সমাজ উন্নয়নে দান করেছে। আষাঢ়ু দুর্গাপুরের সড়ক, জগদীশপুর হাই স্কুল, দাতব্য চিকিৎসালয়, সব মতিনের জমা টাকার ফল। যতীনের ভালো কাজ নাম সর্বস্ব, তাৎক্ষণিক, তাই হারিয়ে গেল। কিন্তু মতিন বিষয়কে জনকল্যাণে নিয়োগ করে। তাই এত মন্দের মধ্যেও লোকসেবা মতিনকে প্রতিষ্ঠা দিল, সমাজের মঙ্গল করল। এই সব ভালো সমাজকে বাঁচিয়ে রেখেছে। রতন জ্যাঠা থামলেন। চিঠির বিষয় পেয়ে গেছি, কিভাবে লিখবো ভাবতে ভাবতে বাড়ির পথে চলি। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। কিভাবে লিখবো ভাবতে ভাবতে বাড়ির পথে আসতে আসতে খুব চমৎকার একটা ধরন বেছে নিয়েছেন আপনি। খুব সুন্দর, ছোট গল্পের মতন লাগে প্রায়, কিন্তু খুব দামি কথা আসলে। যে নিজের কথা ভেবে যদি কেউ ওরকম করে দান ধ্যান করে, তাহলে সেই দান ধ্যানটা খুব দাঁড়ায় না। কিন্তু যদি অন্যের কথা ভেবে করে, অনেক মানুষের কথা ভেবে করে এবং নিজের নাম যশের কথা না ভেবে করে, তাহলে তার একটা ভালো ফল আছে। অনেক ধন্যবাদ সৌমিত্রবাবু আপনাকে এই চিঠির জন্য। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। এবার চলুন আন্দামান। এর আগের দিন আপনাদের একটু রাগিয়ে দিয়েছিলাম, তাই না? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের বাইরে দূরে পর্যায়ে আসলে শেষ করেছিলাম এই ধরনের একটা কথা বলে, যে দক্ষিণ ভারতীয় মন্দিরের গঠন শৈলীতে একটা বৈশিষ্ট্য আছে বলে আমার নিজের মনে হয়। কিন্তু না, সেটা আমি এক্ষুনি বলবো না, পরের দিন বলবো। আজকে সেই পরের দিন। তাহলে আজকে আমার সেই ভাবনার কথা নির্ভয়ে বলি, কেমন? সব মন্দিরের কথা বাদ দিয়ে শুধু মুরুগান মন্দিরের কথাই ধরি। দুপাশে ছড়ানো, মানে ডান দিকে বাঁ দিকে ছড়ানো একটা একতলা বাড়ি, সাদা রঙের। না, একেবারে সাদা বললে একটু ভুল বলা হবে। সেই সাদা টানা বাড়ির দরজায় খানিকটা রঙিন অলঙ্করণ আছে।
ছাদের দিকে কিছু রঙিন মূর্তি আছে, কিন্তু মোটের ওপর সাদা, মোটের ওপর সাদা, ফলে আলাদা করে চোখে পড়ে না। চোখে না পড়ার কারণ হচ্ছে এই যে দুপাশে ছড়ানো সাদা বাড়ি, তার ঠিক মাঝখানে একেবারে রঙের হট্টগোল যাকে বলে, এইটা হচ্ছে মন্দিরের মুখ। এই মন্দিরে ঢোকবার দরজা ঠিক এইখানে। ঠিক যেমন করে রথ ওপরে উঠে যায়, তেমনি করে পরপর 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 8টা ধাপে উঠে গেছে ওপরের দিকে, আর প্রত্যেক ধাপে অগুন্তি রং আর অগুন্তি রঙিন মূর্তি। আমাদের এই যে পূর্ব ভারত বা উত্তর ভারত যা কিছু বলুন না কেন, সেখানকার মন্দিরের যে ধরন, দক্ষিণ ভারতীয় মন্দিরের ধরন তো বেশ খানিকটা আলাদা। সেখানে ওইরকম পরপর পরপর ধাপ 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 করে উঠে যায় উপরের দিকে এবং ক্রমশ সরু হয়ে যায়। সেই সরু হয়ে যাওয়াটা আমাদের মন্দিরের চূড়ার মতন নয়, সে তো আপনারা জানেন। ওই যে একতলার সাদা দেওয়ালের কথা বলছিলাম, এই রঙের হট্টগোলের জন্য তার দিকে প্রায় চোখই পড়ে না। এই যে দক্ষিণ ভারতীয় মন্দির, তার এই ধাপে ধাপে উঠে যাওয়া, আমি রথের সঙ্গে তুলনা করলাম বটে, কিন্তু এখন মনে হচ্ছে কি রাজমুকুটের সঙ্গেও বোধহয় তুলনা করা যায় না। কপাল থেকে ধাপে 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 ওপরের দিকে উঠে গেছে, আর সেই রকম জমকালো। এর ঠিক মাঝখানে দরজা, সেই দরজা পার হয়ে মুরুগান দেবতার গর্ভগৃহ। চলুন তাহলে ভেতরে ঢুকে পড়া যাক। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। বাইরে দূরে ফিরে আসছি গানের পর। মন্দিরের ভেতরে ঢুকলাম আমরা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ভেতরে বেশ অনেকখানি জায়গা, প্রশস্ত চত্বর, সেখানে ছোট্ট ছোট্ট বেশ কিছু মন্দির আছে। একটাই মুশকিল, পুরোটাই তামিল অধ্যুষিত, তো তামিল মন্দির মানে বাঙালির দেখা পাওয়াই যায় না। এই যে ছোট 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 মন্দিরগুলোর কথা বলছিলাম, আমাদের ফুটপাথে যেরকম মন্দির থাকে সেই রকম আকারের ছোট 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 মন্দির, তাদের মাথায় দেবতার নাম লেখা আছে, কিন্তু সে লেখা তো তামিল ভাষায়। আমি তো সে ভাষা জানি না, তাছাড়া সেই সমস্ত নাম আমাদের পরিচিতও নয়। আর সবচেয়ে বড় কথা, দেখে যে বুঝবো কার মূর্তি তার উপায় নেই, কারণ এই যে পাথরের মূর্তি, তাদের সঙ্গে আমাদের চেনা কোনো দেবতাকে মেলানো যাচ্ছে না। মন্দির তো তৈরি হয়েছে 1926 খ্রিস্টাব্দে, তার মানে 100 বছরও হয়নি, কিন্তু মূর্তিগুলো দেখে খুব প্রাচীন বলে মনে হয়। মূর্তিগুলো তৈরি করা হয়েছে ওই রকম করে। তবে চেনা যায় এই মন্দিরের যিনি প্রধান দেবতা, সেই মুরুগান বা দেব কার্তিকেয়কে চেনা যায় তার বাহনকে দেখে মুখ্যত। সেই কার্তিকেয়র কথাই আগে বলি তাহলে। একটা বড় ময়ূরের পিঠে চেপে রয়েছেন কার্তিক, সোনালী রঙের দেহ তার, দেখলে মনে হয় পেতলের মূর্তি। সবচেয়ে উঁচু যে মূর্তিটি এই কার্তিকেয়র, তার দুপাশে আরো দুটি মূর্তি, সম্ভবত নারী মূর্তি, তারাও স্বর্ণবর্ণ। এছাড়া আরো অনেক মন্দির আছে চারপাশে, শিব দুর্গা তো আছেনই, আরো আরো নানান দেবতা আছেন। শুধু মন্দিরে নয়, এই যে মন্দির চত্বর, তার গাছের তলাতেও আছেন দেবদেবীরা। বুঝতেই পারছেন এত দেবতা আছেন যেখানে, আর খুব বিখ্যাত মন্দির তো, প্রচুর মানুষ আসেন। তা এবারে বলবো এই মন্দিরের উৎসবের কথা। প্রতি বছর সবচেয়ে বড় যে উৎসব হয় এখানে, তার নাম পাঙ্গুনি উত্তিরাম উৎসব। পাঙ্গুনি উত্তিরাম উৎসব ব্যাপারটা কি? এই দিনে নাকি শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। সময়টা আমাদের ফাল্গুন মাসের সঙ্গে মিলে যায়, ফলে আমি জানি না, আন্দাজ করতে ইচ্ছে হয় এই পাঙ্গুনির সঙ্গে ফাল্গুন বা ফাল্গুনির সম্পর্ক আছে কোনো একটা। কিন্তু এই গবেষণা করবার দায়িত্ব আমার নয়। আপাতত আমার দায়িত্ব অনুষ্ঠান শেষ করা, কেননা সময় হয়ে গেছে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা। সব লেখা লুপ্ত হয়, বারংবার লিখিবার তরে নূতন কালের বর্ণে। জীর্ণতর অক্ষরে অক্ষরে কেন পট রেখেছিস পূর্ণ করি,
হয়েছে সময় নবীনের তুলিকারে পথ ছেড়ে দিতে। হোক লয় সমাপ্তির রেখা দুর্গ, নবলেখা আসি দর্প ভরে, তার ভগ্ন স্তূপ রাশি বিকীর্ণ করিয়া দূরান্তরে উন্মুক্ত করুক পথ। স্থাবরের সীমা করি জয় নবীনের রথযাত্রা লাগি। অজ্ঞাতের পরিচয় অনভিজ্ঞ নিক জিনে, কালের মন্দিরে পূজা ঘরে যুগ বিজয়ার দিনে পূজার্চনা সাঙ্গ হলে পরে যায় প্রতিমার দিন। ধুলা তারে ডাক দিয়ে কয়, ফিরে ফিরে মোর মাঝে ক্ষয়ে ক্ষয়ে হবিরে অক্ষয়। তোর মাটি দিয়ে শিল্পী বিরচিবে নূতন প্রতিমা, প্রকাশিবে অসীমের নব নব অন্তহীন সীমা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। আর বিশেষ করে আজকের দিনটা তো একটা বিশেষ দিন। আমাদের প্রত্যেকের জীবনেই আজকের দিনটা একটা বিশেষ দিন। তার কারণ আজকে শিক্ষক দিবস। ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার জন্ম হয়েছিল এই 5ই সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে। তার জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এখন শিক্ষক দিবসটা দেখুন, আমাদের সবাইকার কাছেই একটা খুব পবিত্র দিন, খুব সুন্দর দিন, খুব আনন্দের দিন। মানে একেবারে জন্ম থেকে আস্তে 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 কত মানুষ কত রকম করে, শুধু মানুষ না, চারপাশে যা কিছু আমার অভিজ্ঞতার জগতের মধ্যে আছে, সবাই আমাকে কত রকম করে শিক্ষা দিয়ে 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 আজকের এই আমি করে তুলেছে। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কথাটা সত্যি। আর আজকের দিনে স্কুলের মাস্টারমশাইদের কথা মনে পড়ে, কলেজের বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাইদের কথা মনে পড়ে, যারা শিক্ষাগুরু, নানান ক্ষেত্রের যারা শিক্ষাগুরু। আমি অভিনয় করি, অভিনয়ের নাট্যের শিক্ষাগুরুদের কথা মনে পড়ে। এই বিগ এফএম এ যখন প্রথম এলাম খুব মনে পড়ছে, তখন কতজন এই সব যারা খুব বিখ্যাত বিখ্যাত আমাদের উপস্থাপক আছেন, সুমন্ত্র আছেন, পামেলা আছেন, কৌশিক আছেন, এই আরো 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 অনেকে আছেন, তারা সব কিভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন, কিভাবে আমাকে টুকটাক 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 করে নানান রকমের সব পরামর্শ দিয়ে সাহায্য করে আমার আজকের এই যে আমার যে চেহারা সেইটা গড়ে তুলতে সাহায্য করে। এরা সবাই আমার শিক্ষক, সবাই শিক্ষক। মানে যারা উপস্থাপনা করেন, যারা করেন না, তারা সবাই শিক্ষক। তো আজকের এই শিক্ষক দিবসে তাদের সবাইকে আমার অভিবাদন, তাদের সবাইকে আমার নমস্কার। তাছাড়া আজকে মাদার